দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। তীব্র সংকটের মধ্যেই বাড়ল এলপিজির দাম। 12 কেজির সিলিন্ডারে 53 টাকা বাড়ালো বিইআরসি। গ্রাহকদের টাকা ফেরত দেওয়া শুরু করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক। নতুন আমানত টানতে 3% পর্যন্ত বাড়তি মুনাফা দেওয়ার পরিকল্পনা। 2025 সালের প্রত্যাশা অনুযায়ী মূল্যস্ফীতি না কমার কারণ রাজনৈতিক অনিশ্চয়তা, বলছে পিআরআই। প্রভাব ফেলেছে চালের বাড়তি দরও। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। দেশের বাজারে দেখা দিয়েছে এলপি গ্যাসের তীব্র সংকট। সেই সাথে খুচরা পর্যায়ে 12 কেজি সিলিন্ডারের দাম উঠেছে 1800 থেকে 2000 টাকার উপরে। খুচরা বিক্রেতারা জানান, সরবরাহ না থাকায় গ্রাহক পর্যায়ে সিলিন্ডার দিতে পারছেন না তারা। এমন সংকটের মধ্যেই রোববার জানুয়ারি মাসের জন্য 12 কেজির সিলিন্ডারের দাম 53 টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। নির্ধারণ করা হয়েছে 1306 টাকা। গ্যাস তো নাই। গেল কয়েকদিন যাবৎ এভাবেই একের পর এক কল আসছে মীর সোহেলের ফোনে। চাহিদা 12 কেজি এলপিজি সিলিন্ডারের। সরবরাহ না থাকায় গ্যাস দিতে পারছে না এই দোকানি। জানান, প্রায় এক যুগের ব্যবসায় এমন সংকট আগে কখনো দেখেননি তিনি। তারা গ্যাস দিচ্ছে না, এই জন্য আমরা গ্যাস পাচ্ছি না। এখন না পাওয়ার কারণে আমরা গ্যাসটা ডেলিভারি দিতে পারতেছি না। গ্রাহক পর্যায়ে তারা একটা ভোগান্তিতে আছে। একই চিত্র রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর সহ সব এলাকায়। খুচরা বিক্রেতারা জানান, দিন দশেক ধরে এলপিজি গ্যাসের এমন সংকট দেখা দিয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় এমন পরিস্থিতি। আর দু একটি দোকানে এলপিজি মিললেও 1253 টাকা দামের গ্যাস বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকায়। আমি এক সপ্তাহ ধরে গ্যাসের জন্য আসছিলাম, এসে দেখি 1500, পরে 2 দিন পরে এসে 2000, এখন দেখি এই 3 দিন ধরে দেখি মোটে গ্যাস নাই। আমরা তো জানি যে মাল নাই, তারা মাল দিতে পারছে, মাল নাই, মাল সাপ্লাই দিলে তো সবার কাছে থাকতো। আমাদের কাছে গ্যাস নেই, আমরা যারা ইউজার তাদেরকে দিতে পারতেছি না। ডিস্ট্রিবিউটর আমাদের যারা আছে বা কোম্পানি, তারাও দিতে পারতেছে না। এমন অবস্থায় রোববার জানুয়ারি মাসের জন্য এলপি গ্যাসের দাম নির্ধারণ করল বিইআরসি। নতুন দাম অনুযায়ী 12 কেজি ওজনের সিলিন্ডার গ্রাহকরা কিনতে পারবেন 1306 টাকা দরে। গেল বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বরে যা ছিল 1253 টাকা। এখন প্রশ্ন হলো, 53 টাকা দর বাড়ানোর পর সংস্থাটি নির্ধারিত দামে কি গ্যাস পাবেন গ্রাহকরা? গ্রাহক পর্যায়ে এই দামে পাবে এটা নিশ্চয়তা আমরা দিতে পারবো না। তারা যে দামে আমদানি করেন, সৌদি সিপি যে প্রাইস, তাদের যে পরিবহন মূল্য, তাদের যে এক্সচেঞ্জ রেট, এ সকল হিসাব করে আমরা দামটা নির্ধারণ করি। আমরা নিঃসন্দেহে তাদের খরচের চেয়ে কম নির্ধারণ করি না। এবং অ্যাসোসিয়েশন তো প্রতিশ্রুতিবদ্ধ। আজকেও যারা মিটিংয়ে অ্যাসোসিয়েশন প্রতিনিধি ছিলেন, তারা বলেছেন তারা যে দাম নির্ধারিত সেই দামে তারা ডিস্ট্রিবিউটরদের দিচ্ছেন। বিইআরসির দাবি 29টি জাহাজ কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র, যার প্রভাবে সংকট তৈরি হয়েছে দাবি সংস্থাটির। তবে সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উৎস থেকে আমদানি বাড়ানোর পরামর্শ দিয়েছে বিইআরসি। তারা অন্য উৎস থেকে, পার্টিকুলারলি সিঙ্গাপুর থেকে আমদানি বাড়াতে পারে, অথবা পারে কি না। আমি ওমেরার সঙ্গে কথা বলেছি, আমি মেঘনাকেও বলেছি যে তারা যেন সিঙ্গাপুর থেকে আমদানিটা বাড়ায়, কারণ তাদের জাহাজের যে সমস্যা হচ্ছে এটা মধ্যপ্রাচ্য থেকে। অবশ্য এলপি গ্যাসের সংকট থাকলেও বাড়তি দামের বিষয়টি অস্বীকার করেছে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আমানতের অর্থ ফেরত দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। শুধু নিজ ব্যাংকের চেক দিয়ে সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারছেন গ্রাহকরা। ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, পুরো টাকা ফেরত পেতে 2 বছর সময় লেগে যাবে। এদিকে নতুন আমানত টানতে আগের চেয়ে 3% পর্যন্ত বাড়তি মুনাফা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। একরামুল ইসলাম খানের রিপোর্ট। রাজধানীর মতিঝিলের ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের অবসায়িত শাখায় টানানো হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যানার। ভেতরে গ্রাহকদের বেশ ভিড়। কেউ আমানত ফেরত পাওয়ার নতুন নিয়ম জানছেন, কেউ বা লাইনে দাঁড়িয়ে টাকার জন্য অপেক্ষা করছেন। গ্রাহকেরা জানান, শুধু নিজ ব্যাংকের চেক দিয়েই টাকা তোলা যাচ্ছে। অভিযোগ করেন, 2 লাখ টাকা সবাইকে দেয়া হচ্ছে না। 2 মাস পর আসলাম, আগে তো 3000 5000 এইভাবেই টাকা পাওয়া যেত। এখন বাংলাদেশ ব্যাংক যেটা নিয়ম করছে ওইভাবেই টাকাটা দিচ্ছে। পরবর্তী টাকা 3 মাস পর পর 1 লাখ টাকা করে দিবে সেভিংস অ্যাকাউন্ট থেকে, চলতি হিসাব থেকে। যেহেতু টাকা দেওয়া শুরু হচ্ছে, তো এই জন্য ভিড় বেশি, সময় লাগছে, মোটামুটি দিচ্ছে, টাকা দিচ্ছে আর কি। এ সময় ব্যাংক কর্মকর্তারা জানান, যারা পূর্বে বিভিন্ন ধাপে টাকা তুলেছেন তাদের 2 লাখ টাকার কম দেয়া হচ্ছে। ব্যাংক রেজুলেশন স্কিমের আওতায় এই অ্যাকাউন্টধারীরা পরবর্তী 3 মাস পর পর 1 লাখ টাকা করে 7 লাখ টাকা তুলতে পারবেন। পুরো টাকা ফেরত পেতে
2 বছর সময় লেগে যাবে। এখন পুরনো চেক দিয়ে টাকা তোলা গেলেও পরবর্তীতে তা বাতিল হয়ে যাবে। তখন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেক দিয়ে টাকা তুলতে পারবেন গ্রাহকেরা। 4/11 বেস করে যে টাকাটা আমরা দিচ্ছি সেখানে যদি তাদের 4/11 উপর কিছু ডিপোজিট উইথড্র হয়ে থাকে, ওই 2 লাখ থেকে তাদের ওই পোর্শনটা কমে যাবে। বাংলাদেশ ব্যাংক যখন দায়িত্বটা নিয়ে নিল 4 তারিখে, গভর্নমেন্ট ব্যাংক হয়ে গেল, 4 তারিখের পর থেকে যে পরিমাণ টাকা ইনফ্লো হচ্ছে সে সেই পরিমাণ আউটফ্লো পাচ্ছে। এটা একদম ফ্রিলি মুভমেন্ট, এখানে কোনো ব্যারিয়ার নেই কোথাও, সবাই পাবে টাকা। যার যে ফর্মে টাকা আছে, এফডিআর ফর্ম, তারপর স্কিম ফর্ম, এমপিডিআর ফর্ম, যারা যায় আছে সবাই পাবে, বাট সেটা স্টেপ বাই স্টেপ। এদিকে আমানত টানতে 3% পর্যন্ত বাড়তি মুনাফা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। একীভূত হওয়ার আগে 5 ব্যাংকের এই হার ছিল 10.5 থেকে 11.5% কাছাকাছি। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, আগামী মার্চ থেকে নতুন মুনাফা কাঠামোর আওতায় আমানত সংগ্রহ শুরু হবে। খেলাপি ঋণে জর্জরিত শরিয়া ভিত্তিক 5 ব্যাংক একীভূত করে গঠন করা হয় সরকারি মালিকানার সম্মিলিত ইসলামী ব্যাংক। এই ব্যাংকের মোট পরিশোধিত মূলধনের পরিমাণ 35,000 কোটি টাকা। তবে আইনি জটিলতায় প্রতিশ্রুত সময়ে গ্রাহকদের আমানত ফেরত দিতে পারেনি ব্যাংকটি। অবশেষে 1 জানুয়ারি থেকে টাকা ফেরত দিতে শুরু করেছে। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে 2025 সালে দেশে প্রত্যাশা অনুযায়ী মূল্যস্ফীতি কমেনি। এছাড়া চালের বাড়তি দরও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বড় বাধা ছিল। রোববার পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত মাসিক অর্থনৈতিক পর্যালোচনা অনুষ্ঠানে এমন মত উঠে আসে। অনুষ্ঠানে বলা হয়, অনিশ্চয়তার কারণে দেশে আসছে না বিনিয়োগ, বাড়ছে না প্রবৃদ্ধি, যার সরাসরি প্রভাব পড়েছে উৎপাদন ও কর্মসংস্থানে। 2025-এর পুরোটা সময় জুড়ে দেশে স্থিতিশীল ছিল বৈদেশিক মুদ্রাবাজার। ধারাবাহিকভাবে বেড়েছে রিজার্ভের পরিমাণও, পৌঁছেছে $3,300 কোটি উপরে। কমেছে বাণিজ্য ঘাটতিও, একই সাথে কমেছে মূল্যস্ফীতির হারও। 2024-এর নভেম্বর শেষে দেশে মূল্যস্ফীতির হার ছিল 11.38%। 2025-এ যা নেমে এসেছে 8.29%। এই হার আরো কমার সুযোগ থাকলেও রাজনৈতিক অনিশ্চয়তা ও চালের উচ্চদর নিয়ন্ত্রণ করতে না পারায় সেটি সম্ভব হয়নি বলে মত PRI-এর। If you look at the global literature, inflation management under political uncertainty is very difficult, right? Globally, political uncertainty and instability creates disruptions. Disruptions translate into supply shocks translate into inflationary pressure. Rice has a big component in our inflationary basket. এবং আপনারা যদি দেখেন, গত 12 মাসে rice inflation in Bangladesh has been in double digit. PRI-এর মাসিক পর্যালোচনায় উঠে আসে, দেশের রাজনৈতিক অনিশ্চয়তার কারণে থমকে আছে দেশি বিদেশি বিনিয়োগ। বিনিয়োগের প্রবৃদ্ধি আটকে আছে 1.8%। রাজনৈতিক অস্থিতিশীলতার পাশাপাশি ব্যাংক থেকে ধার নেওয়ার উচ্চ খরচ বিনিয়োগ করার অন্যতম বড় কারণ বলে মত তাদের। আর বিনিয়োগ না বাড়ায় কমেছে কর্মের সুযোগ, জিডিপি প্রবৃদ্ধি থমকে আছে মাত্র 3.4%। From the private sector's perspective, the message is clear. Uncertainty, macroeconomic, political and regulatory, has become the biggest deterrent to investment. Firms are struggling with high financing costs, supply disruptions, energy shortages, and unpredictable policy changes. This environment naturally encourages caution rather than risk-taking. অনুষ্ঠানে বলা হয়, দেশের অর্থনীতির বর্তমান আরেক বড় সমস্যা বাড়তে থাকা খেলাপি ঋণ। সংস্থাটির দেয়া তথ্য মতে বিগত 22 মাসে বেসরকারি ব্যাংকগুলোর খেলাপির পরিমাণ 7% থেকে বেড়ে দাঁড়িয়েছে 33%। মূলত ব্যাংক খাত থেকে বিগত সরকারের আমলে লুটপাট ও রাজনৈতিক কারণেই এসব ব্যাংকে বেড়েছে খেলাপির পরিমাণ। 6.4 ট্রিলিয়ন টাকা যদি আমাদের ব্যালেন্স শিটে থাকে, it will keep interest rates high, it will keep inflation high because আপনার বারবার মানি প্রিন্ট করার একটা প্রেসার আসবে, it will keep investment low and it will keep growth low. বলা হয়, ভবিষ্যতে অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে প্রাথমিক সতর্কতার ব্যবস্থা জরুরি, যেন আগে থেকেই অর্থনীতির সমস্যাগুলো চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা যায়। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR চালুর প্রতিবাদ
বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে রোববার সকাল থেকে কারওয়ান বাজার মোড় অবরোধ করে কর্মসূচি পালন করেছে মোবাইল ফোন ব্যবসায়ীরা। পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ার শেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় কয়েকজনকে আটক করা হয়। কয়েক ঘন্টা বন্ধ থাকে ওই এলাকার যান চলাচল। সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী 1 জানুয়ারি থেকে দেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে এনইআইআর ব্যবস্থা। মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব হ্যান্ডসেটের IMEI নম্বর জাতীয় ডাটাবেজে যুক্ত করার এই উদ্যোগের বিরোধিতা করে আসছিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। আমাকে নিশ্চয়তা দিলে আমি আমার ব্যবসাটা কিভাবে করবো, বিকল্প ব্যবস্থা তৈরি করে দেবো। গাইবান্ধার সাদুল্লাপুরে কিসামত শেরপুর গ্রাম থেকে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের সময় 2টি ট্রাক্টর ও মাটি কাটার যন্ত্রপাতি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে উপজেলার ইছামিয়ার পয়েন্ট থেকে এসব জব্দ করা হয়। এ সময় 1 লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে শনিবার বিকেলে উপজেলার মহিলা কলেজ মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বান্দরবানের লাইসেন্স নবায়ন ছাড়া এলপিজি বোতলজাত গ্যাস বিক্রির দায়ে বান্দরবানের বালাঘাটা বাজারে মেসার্স প্রাইম গ্যাস হাউসকে 3000 টাকা জরিমানা করা হয় শনিবার। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 54 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4965-তে। বেচা কেনা হয়েছে 537 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 204টির, কমেছে 143টির আর অপরিবর্তিত আছে 43টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের। আজ ডিএসইএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে 4965.24 পয়েন্টে, যা গত বৃহস্পতিবার থেকে 54.63 পয়েন্টস বেশি। আজ টার্নওভার ওয়াইজ মার্কেটে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 46% বেশি। উল্লেখ্য, আজকের সেশনে লার্জ ক্যাপ সেক্টরে মিক্সড পারফরমেন্স লক্ষ্য করা গেছে, যার মধ্যে হাইয়েস্ট গেইন হয়েছে ব্যাংক সেক্টরে, ফলোড বাই এনবিএফআই অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। টার্নওভার ওয়াইজ টপ সেক্টরগুলো হলো যথাক্রমে ব্যাংক, ফলোড বাই টেক্সটাইল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস। আজকের সর্বাধিক ট্রেডেড স্টকগুলো হলো ওরিয়ন ইনফিউশন লিমিটেড, সিটি ব্যাংক পিএলসি অ্যান্ড উত্তরা ব্যাংক পিএলসি। টেসলাকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি বিক্রেতা হিসেবে জায়গা করে নিয়েছে চীনা প্রতিষ্ঠান BYD। প্রথমবারের মতো বার্ষিক বিক্রির হিসেবে মার্কিন প্রতিদ্বন্দ্বী টেসলাকে ছাড়িয়ে গেছে চীনা এই অটোমোবাইল জায়ান্ট। চলতি বছরও যা অব্যাহত থাকবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিদ্যুৎ চালিত গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান হিসেবে নিজেদের শীর্ষ অবস্থান হারিয়েছে মার্কিন প্রতিষ্ঠান টেসলা, আর সেই জায়গা এখন চীনা প্রতিষ্ঠান BYDর দখলে। শুক্রবার টেসলার পক্ষ থেকে জানানো হয় 2025 সালে বিশ্বজুড়ে তাদের গাড়ি বিক্রি প্রায় 9% কমেছে। বিক্রি হয়েছে 16,40,000 গাড়ি। এ নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো টেসলার গাড়ি সরবরাহে পতন দেখা গেল। অন্যদিকে বৃহস্পতিবার BYD জানিয়েছে গত 1 বছরে তাদের ব্যাটারি চালিত গাড়ির বিক্রি প্রায় 28% বেড়েছে। বিক্রি ছাড়িয়েছে 22,50,000। চলতি বছর যা আরও বাড়বে বলে আশা BYDর। বিশ্লেষকরা বলছেন গত বছর বেশ কঠিন সময় পার করেছে টেসলা। প্রতিষ্ঠানটির নতুন মডেলগুলো প্রত্যাশা অনুযায়ী ফল পায়নি। ইলন মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে জনমনে অস্বস্তি ও চীনা প্রতিদ্বন্দ্বীদের ক্রমবর্ধমান প্রতিযোগিতাও টেসলাকে পেছনে ফেলেছে। হিসেব বলছে 2025 সালের শেষ 3 মাসে টেসলার বিক্রি কমে প্রায় 16%। এই পতনের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে সরকারি ভর্তুকি প্রত্যাহারকে। আগে নির্দিষ্ট কিছু ব্যাটারি চালিত প্লাগ ইন হাইব্রিড গাড়ি বা জ্বালানি চালিত গাড়ি কিনলে গ্রাহকরা $7,500 পর্যন্ত ভর্তুকি পেতেন, যা এখন বন্ধ হয়ে গেছে। ওয়াল স্ট্রিটের বিশ্লেষকরা 2026 সালের জন্যও টেসলার বিক্রির পূর্বাভাস কম বলে জানিয়েছেন, যা প্রতিষ্ঠানটির জন্য নেতিবাচক এক ইঙ্গিত। বিক্রি বাড়াতে গত অক্টোবরে টেসলা তাদের সর্বাধিক বিক্রিত 2টি মডেলের দাম কমিয়ে বাজারে ছাড়ে, তবে তাতেও খুব একটা লাভ হয়নি। তবে বিশ্লেষকদের ধারণা 2026 সালে টেসলা রোবোট্যাক্সি ও স্বচালিত গাড়ির সাফল্যই নির্ধারণ করবে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ।
গিলি, এমজি ও বিওয়াইডির মতো চীনা প্রতিষ্ঠানগুলো এখন জনপ্রিয় ও প্রতিষ্ঠিত পশ্চিমা ব্র্যান্ডগুলোর চেয়ে অনেক কম দামে গাড়ি বাজারে ছেড়েছে, যা এসব গাড়ির বিক্রি বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। বর্তমানে বিওয়াইডি চীনের বৃহত্তম বৈদ্যুতিক গাড়ি কোম্পানি। অবশ্য ২০২৫ সালে বিওয়াইডির বিক্রয় প্রবৃদ্ধির গতি ছিল ৫ বছরের মধ্যে সবচেয়ে ধীর। প্রধান বাজার চীনে তীব্র প্রতিযোগিতার কারণেই এই পরিস্থিতির মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। এরপরও বিশ্ববাজারে ইলেকট্রিক গাড়ির প্রভাবশালী শক্তি হিসেবে টিকে আছে বিওয়াইডি। এর প্রধান কারণ তাদের গাড়ির দাম বেশিরভাগ সময়ই প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় কম থাকে। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।